মানুষ জীবনে আশা নিয়ে বাঁচে। আশাবিহীন এই উত্থান পতনের জীবনে বেঁচে থাকা দুরূহ বই কি আর কিছুই না। সবাই দিন শেষে ভাবে নতুন প্রহর তার জন্য নতুন সুখ বয়ে আনবে, কিন্তু কখনো কখনো সেই নতুন প্রহর আসতে বড্ড দেরি হয়ে যায়। সেই সাথে হারিয়ে যায় সুখের আশাটুকু। এখন এই মুহূর্তে দাঁড়িয়ে অরুর সুখের আশাটাও হারিয়ে গিয়েছে। নীলাম্বর আকাশের কোনো এক ফালি শুভ্র মেঘের আড়ালে খোলা আকাশের দিকে তাকিয়ে শব্দ করে কাঁদছে অরু। হৃদয়টা এবার সত্যি সত্যি ফাঁকা লাগছে। নিখিল ভাইয়ের সাথে শেষ দেখাটা হলো না আর। এয়ারপোর্টের সামনে এমন কান্নারত মেয়েটাকে দেখে অনেকেই কিংকর্তব্য বিমূঢ়, আবার অনেকেই ভাবছে হয়তো কাছের কেউ দূরদেশে পাড়ি জমিয়েছে, সেই দুঃখেরই বহিঃপ্রকাশ ঘটছে। তাতে অবশ্য ওরও যায় আসে না। আপাতত হিতাহিত জ্ঞান শূন্য ওর মস্তিষ্ক। ও উড়ন্ত প্লেনের দিকে তাকিয়ে চেঁচিয়ে বলতে লাগলো, আমি আপনাকে ঠিক খুঁজে বের করবো নিখিল ভাই, আপনার আমার আবারও দেখা হবে। আমি ইউএসএ যাব, আপনার জন্য হলেও যাব। ওই জায়ান কৃত্তিক চৌধুরী না নিলেও যাব। হয়ে ঝরু থাম এবার। তিথি ওকে থামাতে ব্যস্ত। কে জানতো ওর মতো চুপচাপ স্বভাবের মেয়েটা এভাবে কেঁদে কেটে দুনিয়া ভাসাবে। তাহলে হয়তো ওরা এই প্ল্যান কোনো কালেই করতো না। আবারও একই নাম, কৃত্তিক জায়ান চৌধুরী। নীলিমা বুঝতে পারে না ব্যাপারটা, তাই সচকিত হয়ে প্রশ্ন ছুড়ে, আচ্ছা অরূপ, তুই তো শেখ, তাহলে তোর ভাইয়া চৌধুরী কেন? অরু কাঁদতে কাঁদতে হেঁচকি তুলে বলে, ওই বদমাস লোকটা আমার ভাইয়া না, ইভেন কিছুই না আমাদের। তাহলে তাকে কেন ইমেল পাঠাস প্রতিদিন? তাকে পাঠাই না তো, জেকে গ্রুপের হেড অফিসে পাঠাই মায়ের অসুস্থতা জানানোর জন্য। শুধুমাত্র জায়ানকৃতিকে অ্যাপ্রুভালের জন্যই সবটা আটকে আছে যে। আবারও কান্নায় ভিজে আসে ওরও দু চোখ। আসলে কে সে? আমরা একটা অমীমাংসিত সম্পর্কে আটকে আছি নীলিমা। আমার যখন 8 বছর বয়স তখন মায়ের সাথে কৃত্তিককুঞ্জে প্রথম পা রাখি। আমরা দু বোন। তখন ওনার বয়স কতই বা হবে, 20 বছর। উনি আমার থেকে প্রায় 12 বছরের বড়। আমার মা জায়ান কৃত্তিকের বাবা মানে জামশেদ জায়ানের দ্বিতীয় স্ত্রী। শুনেছি অনেক দাদা সাহেব জোর করে ওই বয়সে দ্বিতীয়বার বিয়ে করিয়েছিলেন ওনার বাবাকে কোনো এক কারণবশত। তিথি আর নীলিমা একই সুরে বলে, তার মানে তোদের সাথে ওনার রক্তের কোনো সম্পর্ক নেই? ওরও এদিক ওদিক না সূচক মাথা নাড়িয়ে বলে, না নেই, তবে ওনার বাবার অবর্তমানে আমার মাই জেকে গ্রুপের চেয়ারম্যান। তিথি বলল, আচ্ছা ওরও, উনি দেশে আসেন না? আই মিন বাড়িটা তো ওনার। ওরও না সূচক মাথা নাড়িয়ে জবাব দিল, গত 8 বছর ধরে আসেনি। বছর 3 আগে যখন ওনার বাবা মারা গেলেন তখন নাকি এসেছিলেন, তবে বাড়িতে প্রবেশ করেননি। বাইরে থেকে দাফন কাফনের কাজ সেরে সেদিনের ফ্লাইটেই চলে গিয়েছেন। তিথি ঠোঁটুল্লে বলল, বুঝেছি, তোদের উনি একটুও পছন্দ করেন না, সেই জন্যই তো নিজের বাড়িতে পর্যন্ত আসেন না। যতই হোক তোরা হলে ওনার সৎ মায়ের আগের পক্ষ। ওরু ঠোঁটুলতে বলল, কি জানি। তখনই হঠাৎ করে মোবাইল স্ক্রিনে অনুর নাম্বার ভেসে ওঠে। সচকিত হয়ে ওঠে অরু। সেই সাথে অকঙ্খাত ভেঙে যায় অবচেতন মস্তিষ্কের ধ্যান। আশপাশটা অবলোকন করে বুঝতে পারে ও কত বড় বোকামি করেছে। গভীর থেকে গভীরতম গোপনীয় কথাটা তরতর করে সাজিয়ে গুছিয়ে বান্ধবীদেরকে বলে দিয়েছে। এবার তো তিথি আর নীলিমা ওকে কচুরিপানা অথবা পরগাছা উপাধি দেবে। আচ্ছা তাহলে তোর বাবা কোথায়? ওরও আর জবাব দেয় না, বরং আড়ালে শুষ্ক ঢোক গেলে, আপা কল করেছে, আমি আসি, এই বলে দ্রুত প্রস্থান করে অরু। তিথি আর নীলিমা পিছন থেকে উদ্গ্রীব হয়ে বলে, আরে আরে, এভাবে টলতে টলতে কই যাচ্ছিস? পড়ে যাবি তো। অরুর তাতে ধ্যান নেই। ওর যত দ্রুত সম্ভব ওদের চোখের আড়াল হতে চায়। একরাশ ভারাক্রান্ত মন আর নিজের করা বোকামিতে বিরক্ত হয়ে দ্রুত বাড়ি ফিরে অরু। সদর দরজা পার হতেই ওনার হাতে শক্ত চপটাঘাতে আবারও বিস্ময়ে বিমর হয়ে ওঠে ওর মুখশ্রী। মনে মনে একটাই প্রশ্ন আওড়ায় নিজেকে, কি করেছি আমি? আমার ওপরেই কেন পৃথিবীর সবার এত রাগ? ভেঙে গুড়িয়ে যাওয়া আশায় হৃদয়ের ছটফটানিটার আর তীব্র যন্ত্রণা নিয়ে যা হোক কেবলই ঘরের দুয়ারে পা রেখেছিল অরু। ঠিক তখনই অনাকাঙ্ক্ষিত জ্বরের আঘাতে নিস্তব্ধ হয়ে আটকে যায় ওর পা দুটো। 5 আঙুলে শক্ত ছাপ লেগে যায় নরম তুলতুলে আদুরে গালে। রক্ত জমে ফর্সা গালটা মুহূর্তেই ধারণ করে লালচে বেগুনি রং। গালটা বড্ড জ্বালা করছে, তবে সেদিকে হুঁশ নেই অরুর। মাথার মধ্যে কুণ্ডলি পাকানো হাজারো চিন্তাদের পাছে ফেলে দিয়ে শুধু একটা প্রশ্নে বারবার উগড়ে দিচ্ছে ওর মস্তিষ্কটা, কি করেছি আমি?
ওর যে এতটা ব্যথা পেয়েছে। নিজ গালে হাত দিয়ে ছলছলে নয়নে এভাবে বোকাদের মতো তাকিয়ে আছে। তার কোনোটাতে আপাতত ধ্যান নেই অনুর। রাগের তোপে এখনও শরীরটা রিডি করছে ওর। ইচ্ছে তো করছে অন্য গালে আরও একটা চর বসিয়ে দিতে। অনুর আগে ফুসফুস করছে দেখে ওরও কেঁদেই ফেললো। ঠোঁট উল্টে অস্পষ্ট সুরে বলল, কি করেছি আমি? এভাবে মারলি কেন? পৃথিবীতে কি মার খাওয়ার জন্য জন্ম হয়েছে আমার? অনু দাঁতে দাঁত পিষে বলল, আমি ছাড়া আর কে মারে তোকে? ওরও বলতে চাইল কি আবার, এবারে ছোট ঘরটা দেশে থাকতে তো সকাল সন্ধ্যা গায়ে হাত তুলতো। যদিও সে বহু অতীতের কথা, সে কারণে ওরও সেই সব ভাবতে চায় না। তাই মুখ ফুটে বলল, অযথা কারণ ছাড়া কেন মারবি আমাকে? কই, কখনো তো কারণ ছাড়া ভালোবাসিস না, সারাক্ষণ ঝাড়ির ওপর রাখিস। আমি কি তোর সৎবোন আপা? অনুর রাগের অঙ্গনে যেন একটু একটু ঘি ঢালছে এই মেয়ে। ক্রমশ মেজাজ খারাপটা বেড়েই যাচ্ছে। অনু কিরমিরে বলল, একদম পাকামি করবি না অরু। আচ্ছা, তোর কি মায়ের জন্য আদৌ কোনো চিন্তা আছে বলতো আমায়? নেই তাই না? এভাবে কেন বলছিস আপা? বলছি কারণ তুই একটা হাঁদারাম, আর আমি কি না তোর ওপর ভরসা করে এত বড় একটা দায়িত্ব দিয়েছি। কি করেছি প্লিজ খুলে বলবি? চেঁচিয়ে ওঠে অরু। অনু এগিয়ে গিয়ে টেবিল থেকে ল্যাপটপটা এনে ওর হাতে তুলে দেয়। নিজের চোখেই দেখে নে। ল্যাপটপের ফ্রন্ট স্ক্রিনে ইমেলের ইনবক্স ভাসছে, সেই সাথে কতগুলো নতুন ইমেল। সবগুলো আমেরিকা থেকে এসেছে। যা দেখে ওর কান্না ভেজা চোখ দুটো খুশিতে চিকচিক করে ওঠে। ও কাঁদতে কাঁদতে বলে, আপা কোম্পানি থেকে মেইল এসেছে, ওরা মাকে উন্নত চিকিৎসার জন্য ইউএস নিয়ে যাবে। এটা তো খুশির খবর। অন্য একটা দীর্ঘশ্বাস ছেড়ে রাগ মিশ্রিত গলায় বলে, হ্যাঁ এটা খুশির খবর, কিন্তু এই মেইলটা আরও 1 মাস আগে এসেছে। ওরা ভিসা টিকিট সব পাঠিয়ে দিয়েছিল, এই সপ্তাহে ফ্লাইট। আজ কৌতূহলবশত আমি যদি মেইলের ইনবক্স না চেক করতাম তাহলে এই টিকিট আর ভিসা আমাদের কোনো কাজেই আসতো না। কারণ গত 1 বছর ধরে তুই শুধু রোবটের মতো মেইলই পাঠিয়ে গেছিস, কখনো ইনবক্স কিংবা আদার বক্স চেক করেও দেখিসনি। যদি আমি এটা আরও 1 সপ্তাহ পরে চেক করতাম তাহলে আমাদের মায়ের চিকিৎসার কী হতো বল আমাকে? অনুরুষ্ট চিৎকার শুনে কেঁপে ওঠে অরু। ওর এই মুহূর্তে কিছু বলার নেই। প্রথম কয়েক মাস ইনবক্স চেক করেও কোনো লাভ হয়নি, তাই ও ধরেই নিয়েছিল এই মেইলের কোনোরূপ প্রতিক্রিয়া আর আসবে না। অতএব প্রতিদিন ইনবক্স দেখে দেখে আশাতীত হওয়ার কোনো মানেই হয় না। এতে কষ্টটা দ্বিগুণ হয়ে হৃদয়ে জেগে বসে। কিন্তু সকল চিন্তা ভাবনার ঊর্ধ্বে গিয়ে এমন কিছু হবে সেটা ওরও কল্পনা তো ভাবেনি। ও আরও একবার সচকিত চোখে ল্যাপটপের মেয়েটাই চোখ বোলালো। সকল নিয়মনীতি হলফ করার শেষে একেবারে নিচে ছোট ছোট অক্ষরে লেখা, মিস্টার প্রত্যয় এহসান, সিএফও অফ জেকে গ্রুপ অব ইন্ডাস্ট্রি। ওর নামটা দ্বিতীয়বার আওড়ায়, প্রত্যয় এহসান। ইনি কে আপা? অনু ঠোঁটুলটা বলে, হবে হয়তো কোম্পানির দায়িত্বরত কেউ। ওরা একে একে সবগুলো টিকিট চেক করলো। তার মধ্যে হররা শেখ নামের ও একটা টিকিট রয়েছে। অনু পাশে এসে বলে, আমি বুঝলাম না ওরু, তোর জন্য টিকিট পাঠানো হয়েছে, তুই অবশ্য না গেলেও হতো। ওরা আশ্চর্য হয়ে পেছনে চাইলো। কি বলছিস আপা, তোরা অত দূর চলে যাবি আর আমি এই ফাঁকা কৃত্তিককুঞ্জে একা একা থাকবো? ভূতের আমাকে আস্ত রাখবে বলে তোর মনে হয়? তুই এটা বলতে পারলে আমি নির্ঘাত তোর সৎবোন। হয়েছে, ড্রামা বন্ধ কর। আমি কেন বলছি সেটা শুধু আমিই জানি। কেন বলছিস? যত উন্নত চিকিৎসা হোক না কেন মায়ের কাছাকাছি সবসময় আমাকে থাকতে হবে রে। তাহলে বিদেশের বাড়ি তোকে আমি কার কাছে রেখে যাবো বল? তারপর কৃত্তিক ভাইয়া মানুষের সুবিধার না। ওরও মৃদু হেসে অনুকে আশ্বাস দিয়ে বলে, আমি কি আর ছোট আছি রে আপা? আমি ঠিক সব পরিস্থিতি ম্যানেজ করে নেব, তুই দেখিস। তাছাড়া এতগুলো বছর পর তিনি নিশ্চয়ই আগের মতো নেই। হতে পারে এতদিনে বিয়ে শাদী করে আমাদের জন্য বিদেশিনী ভাবি রেডি করে রেখেছে। অনু ওকে জড়িয়ে ধরে ওর গালে আলতো চুমু খেয়ে বলে, সরি সোনা, জানিস আমার অনেক খুশি লেগেছিল যখন মেয়েগুলো দেখছিলাম, কিন্তু রাগটা তখনই হয় যখন ভাবলাম এই মেল 1 সপ্তাহ পর পেলে আমাদের টিকিট ক্যান্সেল হয়ে যেত, আমাদের মাকে আরও ভুগতে হতো। ওর মুখ কালো করে মাথা নুয়ে বলে, তুই না পা, আমি সরি, আমি তো খামখেয়ালি করে কিছুই চেক করতাম না, আমাকে ক্ষমা করে দে প্লিজ। হ্যাঁ দেবো, তবে একটা শর্ত আছে। কী শর্ত? এখন এই মুহূর্তে আমার সাথে মার্কেটে যাবি, অনেক প্রয়োজনীয় শপিং করতে হবে। এই সপ্তাহতেই ফ্লাইট। অরু নিজের হাতের বাঁধন শক্ত করে অনুর গলা জড়িয়ে ধরে খিলখিলিয়ে হেসে ওঠে, বলে, আপা আই লাভ শপিং, কতদিন নতুন জিনিসের গন্ধ পায় না। তারপর আনমনেই বলে, এবার আমি নিখিল ভাইকে ঠিক খুঁজে বের করব। আজ রোববার, প্রতিদিনের মতো আজও পরন্ত বিকালে তির্যক সূর্যকিরণ হানা দিয়েছে। খোলা আঙিনার ন্যায়
মহলের বিস্তার ছাদ জুড়ে বসন্তের দক্ষিণা বাতাসে পতপত করে উঠছে রশিতে শুকাতে দেওয়া সারি সারি জামা কাপড়। সেগুলোই নিতে এসেছে ওরু। তবে ছাদে পা রাখতেই মনটা কেমন উদাসীন হয়ে গেল ওর। পায়ে পায়ে এগিয়ে গিয়ে বসে পড়ল শ্যাওলা পড়া চ্যাপ্টার রেলিংয়ের ওপর। বসার দৌড় হাঁটু অবধি খোলা চুলগুলো ধুলো ময়লা জমা মেঝেতে গিয়ে ঠেকল। গোধূলিবেলার মেঘ ভেজা বাতাসের তালে তালে হাঁপড়ে একটা চাপা নিঃশ্বাস বেরিয়ে এলো ওর বুক ছিঁড়ে। আজমানি শেখকে ইতিমধ্যে ইমার্জেন্সি ফ্লাইটে তুলে দিয়ে এসেছে ওরা দু বোন। ওদের ফ্লাইট রাতে, আর কয়েক মুহূর্ত মাত্র। তারপর এই মহল, বাগান বিলাসে ঘেরা বিশাল বাড়ি, বাড়ির পেছনে সুপারি বাগান, সামনের বিশাল গেট, সব কিছু মানব শূন্য হয়ে পড়বে। প্রিয় ক্যাম্পাস, প্রিয় বান্ধবী, আর সবচেয়ে প্রিয় নিখিল ভাই, সবাইকে ছেড়ে বহুদূরে পাড়ি জমাবে অরুণ। অচেনা দেশে, সব অচেনা মানুষের ভিড়ে। সাদামাটা বাঙালি অরুণ জন্য কি অপেক্ষা করছে কে জানে। কেবল ভরসা একটাই, মায়ের সুস্থতা, আর মন গহীন অযাচিত এক অদম্য ইচ্ছা, নিখিল ভাইকে খুঁজে বের করা। ওর জানে কাজটা এতটাও সহজ নয়, তবে ও চেষ্টা করবে। পৃথিবীটা তো গোলাকার, তার উপরে একই দেশে থাকবে ওরা। ইন্টারনেটের যুগে অতটা কষ্টকর হবে না ব্যাপারটা। ভাবতেই বিষণ্ণ মুখে এক চিলতে হাসি ফুটে উঠল ওর। আমি আসছি নিখিল ভাই, ঠিক খুঁজে বের করে নেব আপনাকে। ওরও দিদার স্বপ্নতে টান পড়ে নিচ থেকে অনুর বাজখায় আওয়াজে। কী রে ওরু, হাওয়া হয়ে গেলি নাকি? নিচে নাম, নয়তো আমি ব্যাগ গুছিয়ে এয়ারপোর্ট চললাম। টাইম ফ্লাইটস, ইয়েস ইট ইজ। এই যেমন 24 ঘন্টা আগেও ওরু পুরান ঢাকার নাম করা বাড়ি কৃত্তিককুঞ্জের ছাদের কোণে দাঁড়িয়ে ঝিরঝির হাওয়া খাচ্ছিল, আর এখন এই মুহূর্তে মোটা পশমি লেদার জ্যাকেট পরে হু হু বাতাসে থরথর করে শীতে কাঁপছে। এয়ারপোর্ট থেকে গাড়িতে উঠে কাঁপাকাঁপি একটু কমেছে দু বোনের, তবে লম্বা জার্নিতে বড্ড কাহিল হয়ে গিয়েছে শরীরটা। অনু চেয়েও অরুর অবস্থা বেগতিক, কারণ পুরো ফ্লাইটে কিচ্ছু খেতে পারেনি ও। অরুর যে মারাত্মক রকমের ফ্লাইট ফোবিয়া আছে সেটাই প্রথমবারই জানলো অনু। ভাগ্যিস কোম্পানি থেকে গাড়ি পাঠিয়ে ওদেরকে পিক করা হয়েছে, নয়তো এই অচেনা শহরে অরুকে নিয়ে নির্ঘাত বিপদে পড়তে হতো অরুকে নিয়ে দুশ্চিন্তা করলে অরুর মনে অন্য কিছু চলছিল। ও ভাবছে তিথি আর নীলিমার কথা। সেদিন অযাচিত কিছু কথা মুখ ফুটে বলে দেবার পর আর মুখোমুখি হয়নি ওদের। নিজের আত্মগ্লানি ওকে আটকে রেখেছিল। যাদের সামনে সবসময় নিজের নির্ভীক ব্যক্তিত্বটা ধারণ করে এসেছে, সবসময় তারাই কি না ওকে নিভু চোখে দেখবে, ফ্রড ভাববে। এসব ভাবতেই লজ্জায় চোখ মুখ বুজে আসে অরুণ। যার জের ধরে এত দূর চলে এসেছে, তবুও নিজের বান্ধবীদের একটাবার জানায়নি পর্যন্ত। বরং অনুর মনে হচ্ছিল দেশ ছেড়ে চলে গেলেই ভালো হবে। তিথি আর নীলিমার মুখোমুখি হতে হবে না, আর ও বেঁচে যাবে। সান ফ্রান্সিসকোর শহরে পরিবেশ ছাড়িয়ে আরও প্রায় ঘণ্টাখানিক গাড়ি চলল। নির্জন হাইওয়ে রাস্তার মাঝে মধ্যে দু একটা প্রাইভেট কার ছাড়া আর কিছুই চোখে পড়ল না ওদের। কিছু দূর পরপর রাস্তার কোল ঘেঁষে দু একটা ওয়ালমার্ট আর ম্যাকডোনাল্ডস এর ক্যাফেটেরিয়া দেখা গেল, তবে সেগুলো জনমানব সুন্দর। এছাড়া রাস্তার দুপাশে যা চোখে পড়ে তা হলো উঁচু নিচু পাহাড় আর সারি সারি উইন্ডমিল। তবে চারিদিকের পরিবেশ প্রাণ জুড়িয়ে দেবার মতোই সুন্দর। আঁকাবাঁকা পাহাড়ি রাস্তাগুলো পরিষ্কার তকতকে দেখে মনে হচ্ছে আজই পিচ ঢালা হয়েছে এতে। অথচ বাংলাদেশ হলে মানুষের গিজগিজ আর ময়লা আবর্জনার রাস্তার মুখখানা পর্যন্ত দেখার উপায় নেই। যেতে যেতে ওর বোধ করলো এদেশের মানুষ যতটা শৌখিন ঠিক ততটাই পরিশ্রম। আসলে এখানে ওর কোনো দোষ নেই। প্রথম পরিচিতিতে মানুষের ভালো দিকগুলোই বেশি নজরে আসে। অপেক্ষার অবসান ঘটিয়ে একটা ছোটো মোটো ডুপ্লেক্স বাড়ির সামনে গিয়ে থামলো গাড়িটা। এতক্ষণ সব কিছু ঠিকঠাক লাগলেও হুট করে নার্ভাস লাগতে শুরু করেছে ওরু। হাত পাগুলো যেন অবশ হয়ে এসেছে, সেই সাথে বমি বমি ভাব। মনে হচ্ছে কিছু একটা গলায় আটকে আছে। কিছুক্ষণ বাড়িটার দিকে তাকিয়ে কাটিয়ে দিল। ততক্ষণে ওরু নেমে ওপাশ থেকে বারবার তাড়া দিচ্ছে। কি হলো নাম, তোকে রেখে আমি হসপিটালে যাব, ইমার্জেন্সি কল এসেছে। গাড়ির সাউন্ড প্রভু কাজ করিয়ে সে কথা ওরুর কানে গেল না। ও আস্তে ধীরে সময় নিয়ে নামলো। বাইরে প্রচণ্ড বাতাস আর গুড়ি গুড়ি বৃষ্টিতে ঠান্ডায় জমে যাওয়ার উপক্রম। ওরু নামলে ড্রাইভার মতো লোকটা একটা কার্ড ধরিয়ে দিয়ে বলল, দিস ইজ হাউস পাসওয়ার্ড। ওরু মাথা কাত করে কার্ডটা নিল। অনু এগিয়ে এসে ওরুকে বলল, তাড়াতাড়ি চল, জমে যাব নইলে। ওরু এখনও নিশ্চুপ,
শুধু ওপর নিচ মাথা নাড়িয়ে সাই জানানো। কিন্তু অনুরার বাড়ির ভেতরে ঢোকা হলো না। তার আগেই ওর ফোনটা বেজে ওঠে। ফোন রিসিভ করে অনু কী বলল সেসব কিছুই কানে যায়নি ওর। তবে তার পরপরই ওর শরীর জমে হিম হয়ে গিয়েছে। বাইরের খারাপ ওয়েদার এই শীতলতার কাছে কিছুই নয়, কারণ এবার ওর শরীর নয় বরং কলিজা জমে এসেছে। একটু আগে ফোনে কথা শেষ করে অনু এসে জানায় আমাকে এক্ষুনি হসপিটালে যেতে হবে। ওরও অনেক ফর্মালিটিস বাকি, আর সব কাজপত্র আমার ব্যাগে। এগুলো না পূরণ করলে ওরা মাকে ভর্তি করাতে পারবে না। মায়ের শরীর আরও খারাপ হয়ে যাবে। তুই পাসওয়ার্ড দিয়ে দরজা খুলে ভেতরে গিয়ে বিশ্রাম কর, আমি যত তাড়াতাড়ি সম্ভব চলে আসবো। ওরও চমকায়, হকচকিয়ে বলে, না না, আমি একা একা ভেতরে যেতে পারবো না। যদি কেউ থাকে তার চেয়ে বড় আমি তোর সাথে যাব। পাগলামি করিস না ওরু, বাইরের অবস্থা দেখেছিস? আমি শিওর রাত হলে ঝড় আসবে। তাছাড়া তুই না বলেছিস আমার কথা শুনবি? ওর ঠোঁটুলটা কাদো কাদো হয়ে বলে, আমার ভয় করছে আপা, যদি ভেতরে কেউ থাকে। আমি যতদূর জানি কেউ বাড়িতে নেই, নয়তো ড্রাইভার পাসওয়ার্ড দিত না। আর যদি থেকেও থাকে তুই নিজের পরিচয় দিবি, কোনো বোকামি করিস না, কেমন? ওরু ঘাড় কাত করে সাই জানালো। অনু পুনরায় গাড়িতে উঠে পড়ে। যেতে যেতে বলে, সাবধানে থাকবি, প্রয়োজন হলে ফোন করবি। কীভাবে ফোন করব? আমার কাছে তো সিম কার্ডই নেই। মাথা নিচু করে বিড়বিড়ে কথাটাও বলল অরুণ। অচেনা দেশ, অচেনা শহর, অচেনা একটা বাড়ি, এখন আপাও চলে গেল। এর চেয়ে অসহায় বোধ হয় এই 18 বছরের জীবনে আর কোনোদিন লাগেনি অরুণ। চারিদিকের অবস্থা বেগতিক, আকাশটা কালো মেঘে ঢেকে ঘুটঘুটে অন্ধকার হয়ে আছে। এখানে দাঁড়িয়ে থাকার উপায় নেই, তাই তো দুরু দুরু বুকে ফ্রেশ গেটটা খুলে ফ্রন্ট ইয়ার থেকে পা টিপে টিপে সদর দরজার সামনে গিয়ে দাঁড়ায় অরু। তারপর কার্ডে টুকে দেওয়া পাসওয়ার্ড দিয়ে দরজা খোলে। আশ্চর্য হলো, সত্যি পাসওয়ার্ডটা ছিল খুবই কঠিন। কে এত বুদ্ধি খাটিয়ে কৌশলী পাসওয়ার্ড সেট করে রেখেছে সেটাই আপাতত ভাবছে অরু। তবে ওর ভাবনা বেশিক্ষণ স্থায়ী হলো না। তার আগেই সদর দরজা খুলে গেল। ভেতরে প্রবেশ করে চারিদিকে একবার ভালো করে চোখ বুলিয়ে নিল অরু। কেউ নেই বাড়িতে। এই লোকালয় ছাড়িয়ে অনেকটা নির্জন পরিবেশে ছোট্ট একটা ডুপ্লেক্স বাড়ি। নিচ তলার পুরোটা জুড়ে বিশাল হলরুম। তার একপাশে আধুনিক ধাঁচের কিচেন কাউন্টার, কাউন্টারের সামনে সেট করা দুটো বারোস্টোল কিচেন। আর হলের মাঝে কোনো দেওয়াল নেই, বরং কিচেন কাউন্টারের সামনে গোলাকার ডাইনিং। হলের রুমের ঠিক অন্য মাথায় কিছু আধুনিক কারুকাজ করা নরম সোফা আর ডিভানের ওপর এবড়ো হয়ে পড়ে আছে একটা কুমড়ো সাইজের কালো রঙের হেলমেট। তার সামনে বিশাল মনিটর। টিভি হবে হয়তো, কিন্তু এত বড় টিভিকে দেখে ভাই ব্রুজরা কুচকে গেল অরুণ। সামনের দিকে ভালো করে পর্যবেক্ষণ করে পেছনে চাইল, দেখলো দক্ষিণ দিকে দেওয়ালটা পুরোটাই কাচের। অরুণ ঠোঁট উল্টে মিনমিনিয়ে বলল, বোরিং, প্রয়োজনের বাইরে কোনো জিনিসই নেই। এত সুন্দর বাড়িটা আমার হলে আমি মন ভরে সাজাতাম। আপাতত আর কিছুই দেখার ইচ্ছে নেই ওর। শরীরটা বড্ড ক্লান্ত। বাড়িতে কেউ নেই ব্যাপারটা বুঝে উঠতেই কাচুমাচু ভাবটা কমে গিয়ে ঝরঝরিয়ে দ্বিগুণ ক্লান্তি নেমে এসেছে শরীর জুড়ে। কাচের চকচকে সিঁড়ি বেয়ে উপরে উঠে কোনো মতে ভারী জামা কাপড় পাল্টে প্লাজো আর টি শার্ট গায়ে জড়িয়ে শরীরটাকে ছেড়ে দিল নরম বিছানার কমফোর্টারের ভাঁজে। অরু, এই অরু, অরু। সুন্দর ভেলভেটের ন্যায় নরম বিছানার মধ্যে থেকেই নড়ে চড়ে উঠল ঘুমকাতুরে অরু। অরু, অনেক দূর থেকে আপার আওয়াজ ভেসে আসছে। মনে হয় সকাল হয়েছে, তাই তো প্রতিদিনের মতোই এত ডাকাডাকি। কিন্তু আজ ঘুমটা বড্ড ভারী লাগছে, চোখ খোলাই যাচ্ছে না। এত নরম কেন লাগছে বিছানাটা? মনে হচ্ছে শরীরটা টানছে নিজের দিকে। অনু আবারও ডাকে শব্দ করে, অরু ওঠ। ঘুমের মাঝে অরু বলে ওঠে, ঘুমাতে দিন না আপা, এই বিছানাটা অনেক নরম, আর কুশনের এর গন্ধটা চন্দন কাঠের মতো। এই বলে কুশনে নাক ডুবে আবারও লম্বা শ্বাস টানে অরু। এদিকে অরুর কান দিয়ে অনুর লজ্জায় যানজাই অবস্থা। ও চোখ খিচে অস্পষ্ট সুরে বলল, অরু ওঠ, এটা তোর রুম নয়। আর না তুই বাংলাদেশে আছিস, আমরা আজ সন্ধ্যায় আমেরিকায় এসেছি, ভুলে গেছিস? আর এই মুহূর্তে তুই অন্য কারোর রুমে ঘুমিয়ে আছিস। অন্য শেষ কথাটা একেবারে ছক্কা লাগার মতোই অরুর মস্তিষ্কে গিয়ে লাগলো। সঙ্গে সঙ্গে ধরফরিয়ে উঠে বসলো অরু। মুখের কোণে জমে যাওয়া লালাটুকু মুছে শুষ্ক ঢোক গিলে হাঁপাতে হাঁপাতে বলল, কি বলিস আপা, কার রুমে আমি? অনু আর চোখে দরজার দিকে দেখলাম। অরু ওর দৃষ্টি অনুসরণ করে সেদিকেই চাইল। দেখলো ফুল স্লিভ সাদা টি শার্ট আর ব্ল্যাক ট্রাউজার পরিহিত লম্বা মতো লোক। ওরও এক পলকে এই সুদর্শন পরিচিত মুখটা ধরতে পেরেছে। এটা অন্য কেউ নয়, স্বয়ং জায়ন কৃতিক চৌধুরী।
ওর মাথাটা ভো ভো করে ঘুরছে। কি করেছে ও এটা? কার বিছানায় এতক্ষণ ধরে ঘুমিয়েছে? এই মুহূর্তে দরজার বাইরে থেকে ওর দিকে অনুভূতিহীন দৃষ্টিতে তাকিয়ে আছে লোকটা। নিষ্প্রভ শীতল চাহনি, কিন্তু বরফ ফেটে ফেলার মতোই ধারালো তার তীক্ষ্ণতার চোখ দুটোতে। কি আছে ওই চোখে? রাগ, বিরক্তি, কৌতূহল, নাকি অন্য কিছু? ধরতে পারলো না ওরু। পাছে শুধু আস্তে করে ভয় তো ঢোক গেল। তাড়াতাড়ি চল, আমাদের রুম অন্য পাশে। অনু তাড়া দিতে ওরু তড়িঘড়ি করে উঠে অনুর পেছন পেছন চলে গেল। যাওয়ার সময় খুব সতর্কে আরও একবার পেছনে তাকায়ও। পেছনে তাকাতে হুট করে চোখাচোখি হয়ে যায় ওই রহস্যে ঘেরা চোখ দুটোর সাথে। সঙ্গে সঙ্গে হৃদয়টা কেঁপে ওঠে ওর। করিডোরের মাঝ বরাবর পকেটে হাত গুজে দাঁড়িয়ে এখনও একইভাবে তাকিয়ে আছে কৃতিক। ওরও আর তাকানোর সাহস পেল না। দাঁত দিয়ে নখ কামড়াতে কামড়াতে দ্রুত অন্য রুমে ঢুকে পড়ল। ওরা চলে গেলে কৃতিকও নিজের রুমে পা বাড়ায়। রুমে ঢুকতেই ফ্লোরে পড়ে থাকা মেয়েদের কাপড় চোপড়ে পা আটকে যায় ওর। সেগুলো এক প্রকার ইগনোর করে বিছানায় গায়ে এলিয়ে দিল। কুশনটা এখনও ওর লাগালে ভিজে আছে। তার ঠিক পাশে সুতোর মতো আটকে আছে একটা লম্বা চুল। কৃতিক চুলটা হাতে তুলে ধরে। স্বাভাবিকের ন্যায় চেয়েও বেশ লম্বা চুলটা। খানিকক্ষণ ওটাকে উল্টে পাল্টে নিয়ে ভ্রুকুটি করে কৃতিক বলে, এত বড় কবে হয়ে গেল?